টু পি স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরেকটি নতুন পর্বের ভিডিও। 2025 সালে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকে নবম ও দশম শ্রেণী পরীক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ এবং বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর হবে আজকের এই ভিডিওটি। টোটাল প্রশ্ন থাকবে 25টি প্রশ্ন থাকবে। এই 25-এর মধ্যে কত নম্বর তোমরা স্কোর করতে পারছো সেটা তোমরা অবশ্যই জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে সেটের প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি উল্লেখযোগ্য প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কার অনুরোধে ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যটি লিখেছিলেন? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ। ক রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র, খ রয়েছে মাগন ঠাকুর, গ নম্বর রয়েছে রঘুনাথ রায় এবং ঘ নম্বর রয়েছে রঘুনুদ্দিন বড়বক শাহ। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যটি লিখেছিলেন কার অনুরোধে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, মহারাজা কৃষ্ণচন্দ্র। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের অনুরোধে ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যটি লিখেছিলেন। আমরা জানি রায়গুণাকার ভারতচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দীর একজন কবি ছিল। এছাড়াও আমরা জানি ভারতচন্দ্রের এই অন্নদামঙ্গল কাব্যটি রচিত হয় 1752 থেকে 1753। 1752 থেকে 1753 খ্রিস্টাব্দের মধ্যে ভারতচন্দ্রের এই অন্নদামঙ্গল কাব্যটি লেখা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন। এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর, কেতুকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছিল কবে? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ। 1840, খ 1842, 1844 এবং ঘ 1848 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, 1844 খ্রিস্টাব্দে। কেতুকাদাস ক্ষেমানন্দ তার মনসামঙ্গল কাব্যটি মুদ্রিত আকারে প্রকাশিত হয় 1844 খ্রিস্টাব্দে। এছাড়া আমরা জানি কেতুকাদাস ক্ষেমানন্দ ছিল সপ্তদশ শতাব্দীর একজন কবি এবং তার উল্লেখযোগ্য এই মনসামঙ্গল কাব্যটি প্রকাশিত হয় 1640 খ্রিস্টাব্দে, বা অনেকে বিতর্কে অনেক সমালোচকের মধ্যে 1638 থেকে 39 খ্রিস্টাব্দে কেতুকাদাস ক্ষেমানন্দের এই মনসামঙ্গল কাব্যটি প্রকাশিত হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নম্বর। বাংলা ব্যাকরণ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, একদল ছেলে ফুটবল খেলছে। এখানে বলা আছে এই ফুটবল পদটি কোন পদের অন্তর্গত? বিশেষ্য পদের অন্তর্গত, না ক্রিয়াপদের অন্তর্গত, না অনুসর্গ, না ক্রিয়া বিশেষণ পদের অন্তর্গত এই ফুটবল পদটি? অর্থাৎ একদল ছেলে ফুটবল খেলছে, এই ফুটবল পদটি কোন পদগুচ্ছের অন্তর্গত? কোন পদগুচ্ছের অন্তর্গত এই ফুটবল পদটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ পদগুচ্ছের অন্তর্গত এই ফুটবল পদটি। কারণ আমরা জানি এখানে যদি আমরা কি খেলছে যদি প্রশ্ন করি, ফুটবল খেলছে, তাহলে ফুটবল খেলছে, খেলছেটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, এখানে খেল ধাতু, খেলছেটা হচ্ছে এখানে ক্রিয়াপদ। ক্রিয়াকে যদি প্রশ্ন করি, ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা কি খেলা করছে? উত্তর হবে ফুটবল। অতএব ফুটবল শব্দটি এখানে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে ক্রিয়াপদ যেটি রয়েছে খেলছে, এই খেলছে ক্রিয়াপদটাকে কী করছে? বিশেষায়িত করছে। সে কারণে ফুটবল হবে ক্রিয়া বিশেষণ। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব 4 নম্বর কোশ্চেন। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মধ্যযুগ থেকে একটি প্রশ্ন রয়েছে, কোন প্রাচীন বাংলা সাহিত্যে কৃত্তিবাসের নাম উল্লেখ প্রথম পাওয়া যায়? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন জয়ানন্দের চৈতন্যমঙ্গল। জয়ানন্দের চৈতন্যমঙ্গল গ্রন্থটি হলো প্রাচীন বাংলা সাহিত্যে যেখানে কৃত্তিবাসের নাম উল্লেখ প্রথম পাওয়া যায়। জয়ানন্দের চৈতন্যমঙ্গল, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম যিনি সন্ধান করেন তিনি কে? এই জন্য তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ। খ যোগেশচন্দ্র রায়, খ হারাধন দত্ত, গ দীনেশচন্দ্র সেন এবং ঘ উপরের কোনোটি নয়। কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম কে সন্ধান করে পেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন হারাধন দত্ত। তাহলে কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম যিনি সন্ধান করে পেয়েছেন হারাধন দত্ত। এছাড়া আমরা এই তথ্য পাচ্ছি তার আত্মবিবরণী প্রথম প্রকাশ হয়, কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম প্রকাশ পায় 1901 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায়? বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থাগার থেকে। তাহলে আমরা জানতে পারি যে 1901 খ্রিস্টাব্দে বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থাগার থেকে কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম সন্ধান পাওয়া যায়। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন হারাধন দত্ত। এর পরবর্তী কোশ্চেন বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকু। এখানে ঈশান শব্দটি কোন কারক রয়েছে? এই যে ঈশান শব্দটি রয়েছে কোন প্রকার কারক? অপাদান কারক, অধিকরণ কারক, কর্তৃকারক নাকি করণ কারক? সঠিক উত্তর কী হবে? অর্থাৎ আমরা জানি ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণ, ঈশানে উঠছে কি মেঘ সঘনে চিকু। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অধিকরণ কারক, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঈশানে, অর্থাৎ অধিকরণ কারকের এ বিভক্তি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 6 নম্বর কোশ্চেন, প্রবল হাওয়ায় পাতাগুলো কাঁপছে। এখানে পাতাগুলো কি পদগুচ্ছ? বিশেষ্য পদগুচ্ছ না ক্রিয়াপদগুচ্ছ না ক্রিয়া বিশেষ্য পদগুচ্ছ নাকি বিশেষণ পদগুচ্ছ? পাতাগুলো কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এখানে যে প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে বিশেষ্য পদগুচ্ছ, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর পাতাগুলো। পাতাগুলো হচ্ছে এখানে বিশেষ্য পদগুচ্ছ। কেন হচ্ছে? এখানে পাতাগুলো হচ্ছে বিশেষ্য পদ। এখানে আমরা জানি প্রবল হাওয়ায় পাতাগুলো কাঁপছে, এই পাতাগুলো কি? পাতাগুলো হচ্ছে এখানে বিশেষ্য পদ। পাতাগুলো কাঁপছে, এই পাতাগুলো কাঁপছে, এই যেটুকু অংশ, এইটুকু অংশটা হচ্ছে এখানে ক্রিয়াপদগুচ্ছ। আর কাঁপছেটা কি? কাঁপছেটা হচ্ছে ক্রিয়াপদ, এটা আমরা জানি। তাহলে কাঁপছেটা হলো ক্রিয়াপদ, আর পাতাগুলো কাঁপছে এটা হচ্ছে ক্রিয়াপদগুচ্ছ, আর আমাদের পাতাগুলো হচ্ছে বিশেষ্য পদ, সেটা আমরা জানি। কীভাবে কাঁপছে? যদি আমরা মনে মনে প্রশ্ন করি ক্রিয়াপদকে, প্রবল হাওয়ায় কাঁপছে। প্রবল হাওয়ায় কাঁপছে, সে পাতাগুলো এখানে কর্তা। আমরা জানি যখন কোনো বিশেষ্য পদ কোনো ক্রিয়া বা ক্রিয়াগুচ্ছের কর্তা যেটি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে তখন সেটি হয় ক্রিয়াপদগুচ্ছ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, পাতাগুলো হচ্ছে বিশেষ্য পদগুচ্ছ। এর পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, সাহিত্যের ইতিহাস থেকে একটি প্রশ্ন, মধ্যযুগে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যটি রচনাকাল কবে? রচনাকাল কবে? এখানে ল রয়েছে হবে ক নম্বর আছে 1538 থেকে 1540, খ নম্বর 1548 থেকে 1550, আর গ নম্বর অপশন আছে 1530 থেকে 38 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন 1548 থেকে 1550। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যটি রচনা হয় 1548 থেকে 1550 খ্রিস্টাব্দে। আমরা জানি বৃন্দাবন দাস 16 শতকের একজন কবি। 1548 খ্রিস্টাব্দে চৈতন্য ভাগবত এই কাব্যটি রচনা হয়। তার উল্লেখযোগ্য কাব্য হচ্ছে চৈতন্য ভাগবত, এবং জানা গেছে এই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যটি 16 শতকে মোটামুটি 51টি অধ্যায়। কতগুলি অধ্যায় আছে এখানে? এই কাব্যে 51টি অধ্যায় নিয়ে চৈতন্য ভাগবত কাব্যটি রচনা হয়। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমরা দেখে নিব 8 নম্বর কোশ্চেনের জন্য। গ্রামার থেকে একটি প্রশ্ন রয়েছে, আমাদের চোখ মুখ ঢাকা। এই বাক্যটিতে কোন প্রকার বাচ্য রয়েছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য নাকি ভাববাচ্য? কোনটি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নে কর্মবাচ্য। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের চোখ মুখ ঢাকা। এখানে
বাক্যটিতে আমরা যদি দেখি তাহলে দেখব কাজটি ঢাকা, ঢাকাটা কাজ করছে। ঢাকা কাজটি কে করছে সেটা কিন্তু এখানে নেই, অর্থাৎ কর্তা উহ্য আছে। এই ঢাকা কাজটি কে করছে বাক্যে সেটা আমাদের নেই, অর্থাৎ কর্তা এখানে উহ্য আছে, কর্তা নেই। অর্থাৎ কাজ হচ্ছে কিন্তু কর্তা উহ্য আছে, সেই কারণে এটি কর্মবাচ্য হচ্ছে। কার দ্বারা মুখটি ঢাকা হচ্ছে সেটা নেই, আমাদের চোখ মুখ ঢাকা, সুতরাং এটি কর্মবাচ্যের উদাহরণ। এর পরবর্তী কোশ্চেন 9 নম্বর, আস্তাকুড়ে পাতা, আস্তাকুড়ের পাতা প্রবাদ বাক্যটির সঠিক অর্থ কী? সম্মানীয় ব্যক্তি, না অশোভনীয় ব্যক্তি, না হেয় ব্যক্তি, না নির্বোধ ব্যক্তি? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, হেয় ব্যক্তি। আস্তাকুড়ের পাতা এই প্রবাদ বাক্যটি হবে হেয় ব্যক্তি। এরপর 10 নম্বর কোশ্চেন, কাশিরাম দাস মহাভারতের কোন পর্ব অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিল? আমরা এখানে 4টা পর্ব দেখতে পাচ্ছি, একটি আছে বিরাট পর্ব, আরেকটি রয়েছে বন পর্ব, অযোধ্যা পর্ব এবং সভা পর্ব। এই 4টা পর্বের মধ্যে কোন পর্ব অসম্পূর্ণ রেখে কাশিরাম দাস মারা গিয়েছিল? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, অর্থাৎ বন পর্ব। কাশিরাম দাস মহাভারতের এই বন পর্ব অধ্যায়টুকু অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিল। এছাড়া আমরা জানতে পারি সপ্তদশ শতকে কাশিরাম দাস বন পর্বের অসম্পূর্ণ অংশ রচনা কে করেছিল? রচনা করেছিলেন জিৎ ঘটক। জিৎ ঘটক এই ব্যক্তি যে কাশিরাম দাস মহাভারতের যে বন পর্ব অবধি লিখে গিয়েছিল তার পরবর্তী অংশ লিখেছিলেন, সম্পূর্ণ করেছিলেন জিৎ ঘটক। এছাড়াও জানা যায় কাশিরাম দাস বন পর্বের অগস্ত্য উপাখ্যান, এই অগস্ত্য উপাখ্যান অবধি তিনি লিখে মারা যায়। তাহলে অগস্ত্য উপাখ্যান পর্যন্ত লিখে মারা যায়। কাশিরাম দাস মহাভারতের আদি পর্ব রচনা করেছিলেন কবে? আমরা জানি 1604 খ্রিস্টাব্দে আদি পর্ব। কাশিরাম দাসের আদি পর্ব রচনা হয় 1604 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তবে খ নম্বর অপশন বন পর্ব। এর পরবর্তী প্রশ্ন 11 নম্বর, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। এই রেখেছি শব্দটি যদি আমরা ধ্বনি পরিবর্তন করি তাহলে কি হবে? রেখেছি থেকে রেখেছি, এটা হবে মহাপ্রাণ বর্ণ, না অল্পপ্রাণ, না অঘোষ, না ঘোষ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, অল্পপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ বর্ণ হচ্ছে রেখেছি থেকে রেখেছি। কেন আমরা একটু দেখে নিই। এখানে 6 রশ্মি আছে, এই 6টা হচ্ছে আমাদের মহাপ্রাণ বর্ণ, 6টা হচ্ছে আমাদের মহাপ্রাণ বর্ণ। আর এখানে চয় রশ্মি আছে চ, এই চটা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। কেন আমরা জানি অল্পপ্রাণ বর্ণ প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয়, অল্পপ্রাণ বর্ণ প্রথম এবং তৃতীয় অল্পপ্রাণ বর্ণ, এবং দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ আমাদের মহাপ্রাণ বর্ণ। সুতরাং চ বর্গের এখানে 6টাকে চয়ে পরিণত হচ্ছে। সুতরাং অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণটি অল্পপ্রাণ বর্ণে পরিণত হচ্ছে বলে এখানে রেখেছি থেকে রেখেছি হয়ে যাচ্ছে অল্পপ্রাণ বর্ণের উদাহরণ। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 12 নম্বর, সৈয়দ আলাওল মাগন ঠাকুরের নির্দেশে কবে কোন কাব্য লিখেছিলেন? এর জন্য স্ক্রিনে তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, 1652 খ্রিস্টাব্দে সাইফুলমূলক বদিউজ্জমাল। সাইফুলমূলক, এখানে আকার হবে না, এটা মিস্টেক আছে, এটা হবে সাইফুলমূলক বদিউজ্জমাল। এই গ্রন্থটি 1652 খ্রিস্টাব্দে রচিত হয় মাগন ঠাকুরের নির্দেশে। তাহলে আমরা দেখে নিচ্ছি 1650 খ্রিস্টাব্দে তোহফা রচনা হয়। সঠিক উত্তর হবে তোহফা কাব্য রচনা হয় 1663 থেকে 1669 খ্রিস্টাব্দ অবধি। এছাড়া হপ্তপয়কর যেটা আছে এটাও ভুল রয়েছে, এটা সঠিক কী হবে? হপ্তপয়কর রচনা হয় 1660 খ্রিস্টাব্দে। হপ্তপয়কর কাব্যটি রচনা হয় সৈয়দ আলাওলের। এর পরবর্তী রয়েছে সেকেন্দারনামা। সেকেন্দারনামা 1672, এটা ভুল রয়েছে, এটা সঠিক হবে। সেকেন্দারনামা কাব্যটি রচনা হয় এটা সঠিক রয়েছে 1672 খ্রিস্টাব্দে সেকেন্দারনামা কাব্য রচনা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্যটি
59 খ্রিস্টাব্দে আশরফ খান সোলেমানের নির্দেশে সতী ময়না বা লোকচন্দ্রানী কাব্যটি লিখেছিলেন সৈয়দ আলাওল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন। এর পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি বিদেশি উপসর্গ নয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বদ, হর, খাস এবং অপ। বিদেশি উপসর্গ নয় অর্থাৎ অপ হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঘ নম্বর অপশন। সরিও অপ। অপটি এখানে নিন্দা অর্থে ব্যবহার করা হয়। এটি কোন উপসর্গ? এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। মনে রাখতে হবে এই অপটি হলো আমাদের সংস্কৃত উপসর্গ। অপ দিয়ে যেরকম হয় অবহেলা, অবসান, এই সমস্ত শব্দ তৈরি হতে পারে। এছাড়া আমরা দেখিনি অন্যান্য কী কী শব্দ রয়েছে বিদেশি উপসর্গ নয়। তাহলে এগুলো কি? বদটা কি? বদটা হচ্ছে আমাদের বদ মেজাজ। হরটা যেরকম হর দিন হতে পারে, আর খাস হচ্ছে খাস খবর হতে পারে। বদ, হর, খাস এগুলি বিদেশি উপসর্গ, আর অপটি হলো আমাদের সংস্কৃত উপসর্গ। তাহলে ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 14 নম্বর, নৌবহর এটি কোন প্রকার শব্দ? পর্তুগিজ, ফার্সি, মিশ্র না আরবি শব্দ? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, মিশ্র শব্দ। নৌবহর হচ্ছে মিশ্র শব্দের প্রকৃষ্ট উদাহরণ। কারণ নৌবহরের মধ্যে কি রয়েছে? নৌ, এই নৌটা রয়েছে বিদেশি শব্দ। আমরা জানি এই নৌটা হলো বিদেশি শব্দ। আরেকটি রয়েছে বহর, এই বহরটা হলো তৎসম শব্দ। সুতরাং একটি বিদেশি এবং একটি তৎসম, সেই যুগে হয়ে যাচ্ছে এটি মিশ্র শব্দ। তাহলে নৌবহর মিশ্র শব্দের প্রকৃষ্ট উদাহরণ। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 15 নম্বর, কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদি, মধ্য এবং অন্তলীলার পরিচ্ছেদ সংখ্যা কত? পরিচ্ছেদ কতগুলি আছে? আদি, মধ্য এবং অন্তলীলার। এখানে 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন। আদি খণ্ডে আছে 17টি পরিচ্ছেদ, আদি খণ্ডে আছে 17টি পরিচ্ছেদ, মধ্যখণ্ডে আছে 25টি পরিচ্ছেদ এবং অন্তলীলায় আছে 20টি পরিচ্ছেদ। আর আমরা জানি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনাকাল 1612 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1615 খ্রিস্টাব্দের মধ্যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা হয়। তাহলে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমরা আদিলীলায় পাচ্ছি 17টি পরিচ্ছেদ এবং মধ্যলীলায় পাচ্ছি 25টি পরিচ্ছেদ এবং অন্তলীলা যেটি শেষ পরিচ্ছেদ সেটি পেয়েছি 20টি পরিচ্ছেদ। অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 16 নম্বর, পৌরাণিক কাহিনী শুনতে ভালো লাগে। এখানে পৌরাণিক কোন প্রকার বিশেষণ পদ? কৃদন্ত বিশেষণ, যৌগিক বিশেষণ, তদ্ধিতান্ত বিশেষণ নাকি অব্যয়জাত বিশেষণ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, তদ্ধিতান্ত বিশেষণ। পৌরাণিক হচ্ছে তদ্ধিতান্ত বিশেষণ। ছোট করে আমরা জেনে নিই, এখানে পৌরাণিক যে শব্দটি রয়েছে এটি উৎপত্তি নির্ণয় করলে হবে পুরাণ যোগ স্নিক। পুরাণ যোগ স্নিক, সুতরাং পৌরাণিক শব্দটি আসছে। এছাড়াও আমরা বলতে পারি কৃদন্ত বিশেষণ যেটি রয়েছে, প্রথমে রয়েছে কৃদন্ত বিশেষণ। এটা উদাহরণ হতে পারে বারন্ত, বার যোগ অন্ত, এটি একটা অন্ত প্রত্যয় যোগে কৃদন্ত বিশেষণ। কৃত প্রত্যয়ের সঙ্গে অন্ত প্রত্যয় কৃদন্ত বিশেষণ। এছাড়া রয়েছে যৌগিক বিশেষণ। যৌগিক বিশেষণ হচ্ছে মন মরা মানুষ, এই মন মরা এটি একটি যৌগিক বিশেষণ। যদি আমরা উদাহরণ দিই অব্যয়জাত বিশেষণ কী হতে পারে? কি বিষম কাণ্ড, মানে কীটা হচ্ছে অব্যয়জাত বিশেষণ। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তদ্ধিতান্ত বিশেষণ। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 17 নম্বর, দৌলত কাজীর লোটচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি কবে রচনা হয়েছিল? তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1630 থেকে 1633 খ্রিস্টাব্দ। দৌলত কাজীর লোটচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি রচনা হয় 1630 থেকে 1633 খ্রিস্টাব্দের মধ্যে। এছাড়াও আমরা জানি দৌলত কাজী তার সতী ময়না কাব্যটি রচনা শুরু করেন 1630 থেকে 1633 খ্রিস্টাব্দের মধ্যে। তারপর তার অসম্পূর্ণ রচনাটি লিখতে লিখতে সে মারা যায়।
কবে? সেটি মারা যায় 1637 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মারা যান। এরপর তার অসম্পূর্ণ কাব্যটি রচনা করেন সৈয়দ আলাওল। কত সালে? 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল তার অসম্পূর্ণ কাব্যটি রচনা করে। লর্ড চন্দ্রানী বা সতীমনা কাব্যটি রচনা করে শুধুমাত্র সুলেমানের নির্দেশে। তাহলে রাজা সুলেমানের নির্দেশে লর্ড চন্দ্রানী বা সতীমনা কাব্যটি সৈয়দ আলাওল 1659 খ্রিস্টাব্দে অসম্পূর্ণ কাব্যটি রচনা করে সম্পূর্ণ করেন। এর পরবর্তী কোশ্চেন 18 নম্বর। হিরণ্যময় শব্দটি অর্থের দিক থেকে পরিবর্তন কীরকম হয়? শব্দার্থে অপকর্ষ, না শব্দার্থে সংকোচন, না শব্দার্থে রূপান্তর, না উৎকর্ষ? হিরণ্যময় এই শব্দটি সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে শব্দার্থের উৎকর্ষ, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি এই যে হিরণ্যময়, এই হিরণ্যময় শব্দটির মূল অর্থ হচ্ছে সোনালী। এই হিরণ্যময় শব্দটির মূল অর্থ হবে সোনালী, আর প্রচলিত অর্থ যেটি ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ সেটা হচ্ছে ব্রহ্মা। তাহলে এই শব্দের মূল অর্থ সোনালী এবং প্রচলিত অর্থ ব্রহ্মা, সুতরাং শব্দার্থের উৎকর্ষ বোঝাচ্ছে। এছাড়াও আমরা যদি এক নজরে দেখে নিই কী কী রয়েছে শব্দার্থে অপকর্ষ, যেমন মহাজন, এটা একটা শব্দার্থে অপকর্ষের উদাহরণ। শব্দার্থে সংকোচনের ক্ষেত্রে মৃগ হচ্ছে সংকোচন হচ্ছে। আর শব্দার্থে রূপান্তরের ক্ষেত্রে হচ্ছে তোমার গোবাক্ষ, আগে ছিল গরুর চোখ, এখন জানালা, সুতরাং শব্দার্থে রূপান্তর হচ্ছে। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হিরণ্যময় শব্দার্থের উৎকর্ষ। এরপর 19 নম্বর কোশ্চেন। রামপ্রসাদ সেনের অসমাপ্ত সাহিত্য রচনা হয় কালীকীর্তন, কৃষ্ণকীর্তন, না কবিরঞ্জন বিদ্যাসুন্দর, নাকি ক খ উভয় সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, ক খ উভয় সঠিক, অর্থাৎ কালীকীর্তন এবং কৃষ্ণকীর্তন এটি হচ্ছে রামপ্রসাদ সেনের অসমাপ্ত সাহিত্য। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব 20 নম্বর কোশ্চেন কী রয়েছে। দৃশ্য, এই দৃশ্য শব্দটি প্রকৃত উৎপত্তি করলে কি হবে? 4টি অপশন দেখতে পাচ্ছ, দৃশ ধাতু যোগ জ, দৃশ যোগ নথ, দৃশ যোগ কফ এবং দৃশ যোগ জ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, দৃশ যোগ কপ। দৃশ যোগ কপ বা জ, দৃশ যোগ কপ বা জ, সেটা হচ্ছে দৃশ্য। এর পরবর্তী কোশ্চেন চলে আসছি আমরা 21 নম্বর কোশ্চেন। ব্যবধান শব্দটির মধ্যে উপসর্গ আছে। হ্যাঁ, ব্যবধান শব্দটির মধ্যে কোন ধরনের উপসর্গ আছে? বি, না বে, না অব, না অপ? কোন ধরনের উপসর্গ রয়েছে ব্যবধান শব্দের মধ্যে? অব, এই ব্যবধানের মধ্যে অব শব্দটি আছে। আর এই অবটা কি? অবটা আমরা জানি সংস্কৃত উপসর্গ। এখানে অবটা হলো সংস্কৃত উপসর্গ। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 22 নম্বর কোশ্চেন। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের রচনাকাল কবে? তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ, 1480 থেকে 90, 1494 থেকে 85, 1484 থেকে 85 এবং 1480 থেকে 82। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তাহলে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1484 থেকে 85। কোনটি? গ নম্বর অপশন, 1484 থেকে 85 খ্রিস্টাব্দে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যটি রচিত হয়। আমরা জানি সুখময় মুখোপাধ্যায়ের মতে 1484 থেকে 85 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। বিতর্কে বলতে পারি দেবীর স্বপ্নাদেশে 1494 খ্রিস্টাব্দে কাব্য রচনা করা হয় স্বপ্নাদেশে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1484 থেকে 85। এটি সুখময় মুখোপাধ্যায়ের মতে তিনি বলেছেন বিজয়গুপ্তের মনসামঙ্গল মানে পদ্মাপুরাণ এই কাব্যটি রচনা হয় 1484 থেকে 1485 খ্রিস্টাব্দের মধ্যে। এর পরবর্তী 23 নম্বর কোশ্চেন। কৌটায় ভরে সিন্দুক আনা হয়েছে কোন প্রকার বাচ্যের উদাহরণ? 4টি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, কর্মবাচ্য। কৌটায় ভরে সিন্দুর আনা হয়েছে, এটি হলো কর্মবাচ্যের একটি উদাহরণ। আমরা জানি কখনো কখনো ক্রিয়াবাচক বিশেষণের সঙ্গে হ ধাতুর যোগে কর্মবাচ্যের ক্রিয়া গঠিত হয়।
সাধারণত ভাববাচ্যে হ ধাতু ব্যবহার করা হলেও কখনো কখনো কর্মবাচ্যের ক্রিয়ার ক্ষেত্রে বিশেষণের সঙ্গে হ ধাতু যোগে কর্মবাচ্যে ক্রিয়া গঠিত হয়। তবে কর্মবাচ্যে কর্মপদটি সবসময়ের জন্য শূন্য বিভক্তি থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে যে কর্মপদটি রয়েছে সেটা কিন্তু শূন্য বিভক্তি রয়েছে এবং কর্তৃপদে করণের দ্বারা দিয়া বিভক্তি থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে কর্মবাচ্যের ক্ষেত্রে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 24 নম্বর কোশ্চেন, একটি অসমাপিকা অনুসর্গের উদাহরণ দাও। 3টি অপশন দেওয়া আছে। টাকার বদলে জিনিস ধরুন, আমার সঙ্গে আইসো, তারে দেখিয়া চিত্ত আমার ভরার সখী। এই 3টা বাক্যের মধ্যে কোন বাক্যে রয়েছে অসমাপিকা অনুসর্গ? অসমাপিকা অনুসর্গের মধ্যে এখানে পড়ছেন তারে দেখিয়া চিত্ত আমার ভরার সখী, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারে দেখিয়া, এই যে দেখিয়া অসমাপিকা ক্রিয়ার অনুসর্গ, তারে দেখিয়া চিত্ত আমার ভরার সখী। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 25 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তৎসম অনুসর্গের উদাহরণ? নিচের কোনটি তৎসম অনুসর্গের উদাহরণ? তার জন্য তোমাদের এখানে 4টি অপশন দেওয়া আছে। ক, আমার আগে সে আসে, এটি একটা বাক্য। আরেকটি বাক্য আছে বন্ধুদের সঙ্গে খেলতে মজা লাগে, এই একটা বাক্য। আরেকটি বাক্য রয়েছে পরীক্ষার ফলাফল সাপেক্ষে সিদ্ধান্ত হবে, এই একটা বাক্য। আরেকটি বাক্য রয়েছে পরীক্ষার পরে থেকে সবাই অবসর পেয়েছে। এই 4টি বাক্যের মধ্যে কোনটি তৎসম অনুসর্গের উদাহরণ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের মনে হয়? এটি তোমাদের জন্য প্রশ্নটি রেখে দিলাম। সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে তোমরা সকলে কমেন্ট করে জানাবে। তৎসম অনুসর্গজাত কোন বাক্য রয়েছে এই 4টি বাক্যের মধ্যে? তোমরা চিন্তা করো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। কমেন্ট বক্সে তোমরা সকলে কমেন্ট করে জানাবে, আমি উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিব। এটা তোমাদের জন্য প্রশ্নটি থাকলো। তোমাদের আজকের এই সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ এবং বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন উত্তরগুলি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। ধন্যবাদ।